মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। আপনি কে? আপনি আমার ঘরে ঢুকলেন কি করে? মেয়ে দেখলেই তোদের জিভ থেকে রোলা ঝরে, তাই না? তুই যদি নিজের ভালো চাস, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, নাহলে কিন্তু তোকে আমি এখানে শেষ করে দেবো। বাঁচাও, ও আমাকে মেরে ফেললো। এই বুড়ি, এদিকে আয়, আমার কাছে আয়। তোর পেটে আমি এই ধারালো ছুরিকে ঢোকাই। নমস্কার, আমি সৌরভ, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল 38A বিচউড স্ট্রিট। শ্রোতা বন্ধুরা, গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। যারা আমাদের চ্যানেলে নতুন গল্প শুনছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী গল্পের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সাথে গল্পটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। কিন্তু তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের পরবর্তী গল্প বানাতে অনেক মোটিভেট করে। চলো আর দেরি না করে সরাসরি চলে যাই গল্পে। আজ তোমরা শুনবে লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে এক হাড় হিম করা ভয়ের গল্প, চাঁদনি। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি সৌরভ। অন্যান্য চরিত্রে বর্ণালী, রাজ, ঝিনুক, পূজা, দিব্যেন্দু, রূপঙ্কর, দুর্বা, প্রিয়ম। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, চাঁদনি। অন্ধকার বারান্দা পেরিয়ে বন্ধ ঘরের তালাটা খুলে অর্জুন যেই নিজের ঘরে ঢুকতে যাবে, হঠাৎ তার নাকে একটা পচা আষ্টে দুর্গন্ধ ধাক্কা মারতেই সে পকেট থেকে রুমাল বের করতে করতে বিরক্তি ভরা কণ্ঠে বলল, ইস, ঘরের মধ্যে একটা পচা আষ্টে দুর্গন্ধ বেরোচ্ছে না? ঘরের মধ্যে কোথাও ইঁদুর বিড়াল মরল নাকি? এই কথা বলে অর্জুন ঘরের আলোটা জ্বালিয়ে খাটের তলাটা দেখতে যাবে, হঠাৎ তার আপনা থেকেই দৃষ্টি চলে যায় ঘরের সিলিংয়ের দিকে। ঘরের সিলিংয়ের দিকে অর্জুনের দৃষ্টি যেতেই সে বিস্ফারিত নয়নে চেয়ে দেখে ঘরের সিলিং ফ্যান থেকে 20-21 বছরের একটি কম বয়সী যুবতী গলায় দড়ি বাঁধা অবস্থায় ঝুলছে, এবং যুবতীটির মুখগহ্বর থেকে লাল লম্বা লালায়িত জিভটা বাইরে বেরিয়ে এসে বুক পর্যন্ত ঝুলছে, এবং সেই লম্বা লালায়িত জিভটা থেকে টপ টপ করে লাল কালচে রক্ত গড়িয়ে গড়িয়ে মেঝেতে পড়ছে। এছাড়া যুবতীটির দুটো চোখ যেন অক্ষি কোঠর থেকে ঠিকরে ঠেলে বেরিয়ে আসছে। ঘোর সন্ধেবেলায় অর্জুন ঘরের মধ্যে এইরকম একটা ভয়ঙ্কর বিভৎস দৃশ্য দেখে যেই চিৎকার করতে যাবে, ঠিক সেই সময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় যুবতীটি খ্যাক খ্যাক করে হাসতে হাসতে বলে ওঠে, মরবি তুই আমার হাতে, তাড়াতাড়ি মরবি। তোর যে আমার হাতে মরণ ঘনিয়ে এসেছে। সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি বাঁধা অবস্থায় যুবতীটিকে ওইভাবে হাসতে দেখে আর ওর ওই কথাগুলো শুনে অর্জুন নিজের স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে অজ্ঞান হয়ে যায়। অর্জুনকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে যুবতীটি আবার খ্যাক খ্যাক করে হাসতে হাসতে বলে ওঠে,
আমার ঘরে যেই থাকবে সেই মরবে। ফোনটা 2-3 বার রিং হতে রজত মুখের ওপর থেকে খবরের কাগজটা নামিয়ে রেখে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখে তার কলেজের প্রিয় বন্ধু অর্জুন ফোন করছে। ফোনের স্ক্রিনের ওপর অর্জুনের নামটা দেখে ফোনটা ধরতেই ফোনের ওপার থেকে অর্জুন বলে ওঠে, কিরে রজত, কেমন আছিস? আমাকে চিনতে পারছিস? ফোনের ওপার থেকে অর্জুনের গলা শুনে রজত বলে, হ্যাঁ রে, আমি ভালোই আছি। হ্যাঁ, তোকে চিনতে পারবো না তা কি হয় নাকি? হ্যাঁ, তুই যে আমার সেই কলেজ বেলার প্রিয় বন্ধু। তা এতদিন পর বুঝি এই অদমকে মনে পড়লো? তা বল, এখন তুই কি করছিস আর কেমন আছিস? আমি ভালোই আছি রজত। যে জন্য তোকে ফোন করেছিলাম, শোন এবার। আমার না তোদের বকুলতলি গ্রামের পোস্ট অফিসে ট্রান্সফার করে দিয়েছে। আমি সামনের সপ্তাহের মধ্যে তোদের গ্রামে যাব আমার চাকরির সূত্রে। তোদের গ্রামের পোস্ট অফিসের কাছাকাছি কোনো কম দামের মধ্যে আমাকে বাড়ি একটা ভাড়া দেখে দিতে পারবি? অর্জুনের মুখে এই কথা শুনে রজত হেসে বেশ উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, এই এই তুই তুই আমাদের গ্রামে চাকরি করতে আসবি তো তুই অন্য কোনো জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকবি কেন? হ্যাঁ, তুই আমার বাড়িতেই থাকবি। আমার বাড়ির 2 তলার 2টো ঘর পুরো ফাঁকা পড়ে আছে। তুই 2 তলার 2টো ঘরের মধ্যে কোনো একটা ঘরে এসে থাকবি। আরে তুই আমার বাড়িতে থাকলে আমার কোনো অসুবিধে হবে না, বরং আমার খুব ভালো লাগবে রে, সত্যি বলছি। রজতের কথা শুনে অর্জুন কিছু বলে না। এরপর 1 সপ্তাহের মধ্যে অর্জুন তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে পোস্ট অফিসের চাকরি সূত্রে কলকাতা ছেড়ে বকুলতলি গ্রামে এসে তার প্রিয় কলেজের বন্ধু অর্জুনের বাড়িতে 2 তলায় ভাড়া থাকতে শুরু করে। অর্জুন রজতের বাড়িতে ভাড়া আসার পর বেশ 1-2 সপ্তাহ অফিস, বাড়ি ও রজতের সঙ্গে গল্পগুজব করে ভালোই দিন কাটছিল। 2 সপ্তাহ পর একদিন সন্ধেবেলায় অর্জুনের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। দিনটা ছিল শনিবার। সেই দিন অফিসে তাড়াতাড়ি ছুটি হওয়ার জন্য অর্জুন তাড়াতাড়ি বাড়ি চলে আসে এবং সারা দিন অফিসের কাজের চাপ থাকার জন্য শরীরটা এতটাই ক্লান্ত ছিল যে অর্জুন ঘরে ফিরে এসে তার ক্লান্ত শরীরটা বিছানায় ছুঁড়ে দিয়ে 2 চোখের পাতা এক করে ঘুমিয়ে পড়ে। কিন্তু অর্জুন কতক্ষণ ঘুমিয়েছিল সে নিজেও জানে না। হঠাৎ তার কানে একটা সুরিলা মিষ্টি মেয়েলি কণ্ঠ ভেসে আসতেই অর্জুনের ঘুমটা ভেঙে যায়। ও ঘুম ভেঙে যেতে অর্জুন শুনতে পায় তার ঘরে তার ঠিক কানের সম্মুখে কি যেন মেয়েলি খুব মিষ্টি মধুর কণ্ঠে কবিতা পাঠ করছে। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। অর্জুনের কানে মেয়েলি মিষ্টি মধুর কণ্ঠে কবিতা পাঠটা ভেসে আসতে সে ধীরে ধীরে ঘুমন্ত চোখ মেলে তাকাতেই দেখে তার ঠিক বিছানার পাশে 20-21 বছরের একটা কম বয়সী যুবতী সাদা নাইটি পরে হাতে একটা বই নিয়ে সারা ঘরে ঘুরছে আর খুব সুন্দর করে কবিতা পাঠ করছে। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ কেউ যদি দেখে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরো ভেঙে দিয়ে যাবে। অচেনা যুবতীটিকে সারা ঘরে ঘুরে ঘুরে কবিতা পাঠ করতে দেখে অর্জুন ঘুমন্ত দৃষ্টিতে যুবতীটির দিকে তাকিয়ে বলে, এই অচেনা মেয়েটাকে? ঘরের দরজা তো বন্ধ ছিল, ঘরের মধ্যে তো ঢুকলো কি করে? এই কথা বলে
অর্জুন বিছানায় বসে হাই তুলতে তুলতে জিজ্ঞাসা করে অচেনা যুবতীটির উদ্দেশ্যে, আপনি কে? আপনি আমার ঘরে ঢুকলেন কি করে? অর্জুন এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যুবতীটি কবিতা পাঠ থামিয়ে ঘরের মাঝখানে থমকে দাঁড়িয়ে পড়ে। তারপর ধীরে ধীরে যুবতীটি ঘাড় ঘুরিয়ে অর্জুনের দিকে তাকাতেই অর্জুন ঘরে জ্বলা হালকা সবুজ লাইট বাল্বের আলোয় দেখে ঘরের মাঝখানে যে যুবতীটি দাঁড়িয়ে আছে তার মুখ পুরো সাদা ফ্যাকাশে, এছাড়া চোখের মনি বলে কিছুই নেই। তার জায়গায় দুটো কালো কালো বড় বড় গর্ত, এবং যুবতীটির ঠোঁট ও নাক বলেও কিছু নেই। তার জায়গায় সাদা চামড়ার প্রলেপ। অর্জুনের চোখে যুবতীটির চোখ পড়তে যুবতীটি একটা সাপদের রহস্যময় হাসি হেসে অন্ধকার ঘরের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। অন্ধকার আলো আঁধারি ঘরের মধ্যে সন্ধেবেলায় এইরকম একটা অদ্ভুত ঘটনা ঘটতে দেখে অর্জুন খানিকটা থতমত খেয়ে গিয়ে চোখ কচলাতে কচলাতে বিছানা ছেড়ে উঠে ঘরের আলোটা জ্বালিয়ে সারা ঘরে তাকাতে তাকাতে বলে ওঠে, কিছুক্ষণ আগে ঘরের মধ্যে যে মেয়েটাকে দেখলাম, এটা কি সত্যি না আমার চোখের ভ্রম? অর্জুন যখন মনে মনে এই কথাগুলো বলছিল ঠিক সেই সময় ঘরের বাইরে থেকে রজতের গলা শোনা যায়। অর্জুন, এই অর্জুন, ঘুমিয়ে পড়লি নাকি? ঘরের বাইরে থেকে রজতের গলা শুনে অর্জুন ঘরের দরজা খুলে বেরিয়ে এসে হাই তুলতে তুলতে বলে, আরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজ অফিসে এত কাজের চাপ ছিল, কারণ শরীরটা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে ঘরে এসে একেবারে ঘুমিয়ে পড়েছিলাম, চাটাও পর্যন্ত খাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাত 9:30 বাজে। চল চল, নিচে চল। মাধুরী একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর চিকেন কষা বানিয়েছে। তোর জন্য, তুই খেতে ভালোবাসিস বলে। চল, দুজনে রাতের খাবারটা জমিয়ে খাওয়া যাক। হ্যাঁ চল, আমারও খুব খিদে পেয়েছে, সন্ধ্যে থেকে কিছু পেটে পড়েনি। এই কথা বলে অর্জুন রজতের সঙ্গে নিচে যখন খেতে চলে যায় তখন পেছন দিকে তাকিয়ে খেয়াল করল না যে কিছুক্ষণ আগে দেখা সেই কম বয়সী যুবতীটি তার ঘরের সারা দেওয়াল জুড়ে টিকটিকির মতো ঘুরে বেড়াচ্ছে। অর্জুনের সঙ্গে এই ঘটনার 3 দিন পর আরও একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেদিন রজত ও তার স্ত্রী মাধুরী কেউই বাড়ি ছিল না। ওরা দুজন বাড়িতে না থাকায় অর্জুনের সঙ্গে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেদিন ছিল রবিবার, অফিসের ছুটির দিন। অর্জুন নিজের হাতে বিরিয়ানি রান্না করে খাবে বলে সকাল সকাল বাজারে গিয়ে চিকেন কিনে এনে সেটাকে ভালো করে ধুয়ে যেই তেল মশলা মাখাতে যাবে ঠিক সেই সময় অর্জুনের ফোনটা বেজে উঠতেই অর্জুন ফোনের দিকে তাকিয়ে দেখে তার মা তাকে ফোন করেছে। অর্জুন যেই মায়ের ফোনটা ধরতে যাবে ঠিক সেই সময় অর্জুনের কানে একটা কচমচ করে চিবানোর আওয়াজ আসতেই সে ফোনটা না ধরে পেছন দিকে তাকিয়ে দেখে 3 দিন আগে সন্ধেবেলায় দেখা সেই কম বয়সী মেয়েটা দাঁড়িয়ে আছে আর মাংসের বাটি থেকে কাঁচা কাঁচা মাংসগুলো তুলে কচমচ করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর অর্জুনের দিকে তাকিয়ে হিস হিসে কণ্ঠে বলছে, তুই একা একা মাংস খাবি আমাকে ছেড়ে? আমাদের, আমি খুব মাংস খেতে ভালোবাসি। মাংস হাতে নিয়ে মেয়েটাকে ওইভাবে এগিয়ে আসতে দেখে অর্জুন মেয়েটার ওই ভয়ঙ্কর বিভৎস রূপ দেখে খুব ভয় পেয়ে গিয়ে রান্নাঘর থেকে দৌড়ে বাইরে বেরোতে যাবে। রান্নাঘরের চৌকাঠে পা আটকে অর্জুন হুড়মুড়িয়ে মুখ থুবড়ে উল্টে পড়ে যেতেই ভয়ঙ্কর বিভৎস রূপধারী মেয়েটা রান্নাঘরের ভেতর থেকে এক লাফ মেরে অর্জুনের বুকের ওপর চেপে বসে। তারপর হাতে ধরা আধ খাওয়া মাংসটাকে অর্জুনের মুখের ভেতর জোর করে ঢুকিয়ে হিস হিসে কণ্ঠে বলে ওঠে,
একা একা তুই মাংস খাবি আমাকে ছেড়ে? নে নে, তুই আমার রাত খাওয়া মাংসটাও খা। অর্জুন ভয়ঙ্কর বিভৎস রূপধারী মেয়েটার অত্যাচার সহ্য করতে না পেরে চিৎকার করে বলতে থাকে, আমাকে তুমি ছেড়ে দাও। আমি তোমার কি এমন ক্ষতি করেছি যে তুমি আমাকে এইভাবে অত্যাচার করছো? অর্জুন জোরে জোরে চিৎকার করতে করতে হঠাৎ এক সময় নিজের স্নায়ুর উপর আস্থা হারিয়ে অজ্ঞান হয়ে যায়। অর্জুন, এই অর্জুন, আরে তোর কি 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 হলো? আরে চোখ খোল, চোখ খোল বলছি, চোখ খোল, চোখ খোল। তোর তোর শরীর শরীর ঠিক আছে তো? হ্যাঁ অর্জুন? আরে আরে কি হলো গো অর্জুন ঠাকুরপো, কি হলো তোমার? চোখ খোলো বলছি। রজত ও মাধুরীর গলা কানে ভেসে আসতে অর্জুন ধীরে ধীরে চোখ খুলে তাকাতে দেখে সে তার ঘরের বিছানায় শুয়ে আছে, আর রজত একটা বোতল হাতে নিয়ে চোখে মুখে জলের ছেটা দিচ্ছে। অর্জুন চোখ মেলে তাকাতেই রজত আবার জিজ্ঞাসা করে, এই অর্জুন, তোর তোর শরীর ঠিক আছে তো? তুই রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়েছিলিস কেন রে? হ্যাঁ, কি 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 হয়েছিল তোর? কি হয়েছে? রজতের প্রশ্ন শুনে অর্জুন ভয়ার্ত দৃষ্টিতে ঘরের চারিদিকে তাকাতে তাকাতে কিছুক্ষণ আগে তার সাথে কি কি ঘটেছে সেই ঘটনা রজত ও মাধুরীকে পুরো বলতে অর্জুন একটা জিনিস লক্ষ্য করে, তার মুখ থেকে সমস্ত ঘটনা শুনে রজত আর মাধুরীর মুখটা কেমন যেন সঙ্গে সঙ্গে ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। অর্জুনের মুখ থেকে সমস্ত ঘটনা শুনে রজত আমতা আমতা করে বলতে থাকে, শোন শোন, তুই 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 খুব ক্লান্ত, বুঝেছিস? তুই ঘরে গিয়ে শুয়ে আজ বিশ্রাম নে। মাধুরী বরঞ্চ আজ রাতে তোর ঘরে খাবারটা দিয়ে যাবে। হ্যাঁ, তোকে তোকে আর কষ্ট করে নিচে নেমে আমাদের সঙ্গে রাতের খাবারটা খেতে হবে না। এই কথা বলে রজত তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যায়। রজতকে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে অর্জুন মনে মনে বলে ওঠে, আমার মুখে ঘটনাটা শুনে রজত ও মাধুরীর মুখটা এইরকম সাদা ফ্যাকাশে হয়ে গেল কেন? আচ্ছা, এই বাড়িতে কোনো অজানা রহস্য লুকিয়ে নেই তো, যা ওরা দুজন আমার কাছ থেকে চেপে যাচ্ছে? অর্জুন এই কথা বলতে বলতে তার ঘরের সামনে খোলা বারান্দার দিকে দৃষ্টি পড়তেই তার মনে হলো যেন বারান্দা থেকে কি যেন দৌড়ে চলে গেল, কিন্তু কে চলে গেল তা অর্জুন বুঝতে পারল না। অর্জুনের সেই দিন শরীরটা ভালো ছিল না বলে ঘরে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রাত তখন কটা হবে, 1:30 কি 2? হঠাৎ একটা কান্নার আওয়াজে অর্জুনের ঘুমটা ভেঙে যায়। অর্জুনের ঘুম ভেঙে যেতেই সে বিছানায় শুয়ে শুনতে পায় কি যেন খুব করুণ সুরে কাঁদছে আর বলছে, মা, তুই আমার কোলে আবার ফিরে আয় মা, আমি যে আর তোকে ছাড়া থাকতে পারছি না মারে। করুণ সুরে কান্নার আওয়াজটা ভেসে আসতেই অর্জুন ঘুম জড়ানো গলায় বলে ওঠে, এত রাতে কে কান্নাকাটি করছে? আর কান্নার আওয়াজটা শুনে মনে হচ্ছে বাড়ির পিছন দিক থেকে আসছে। এই কথা বলে অর্জুন বিছানা ছেড়ে উঠে ঘরের খোলা জানলার সামনে দাঁড়িয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে এদিক ওদিক দৃষ্টিপাত করতে অর্জুনের দৃষ্টি চলে যায় রজতের বাড়ির পিছনে একটা বড় বাগান আছে। সেই বাগানে বড় একটা কাঁঠাল গাছ আছে। সেই কাঁঠাল গাছের দিকে অর্জুনের দৃষ্টি যেতেই দেখে রজতের স্ত্রী মাধুরী কাঁঠাল গাছের তলায় একটা বেদির সামনে বসে বেদিটাকে ধরে হাউ হাউ করে কাঁদছে, আর রজতের সামনে মাধুরীর মাথায় হাত বোলাতে বোলাতে বলছে, কেঁদো না মাধুরী, চন্দ্রিমা দেখবে ঠিক একদিন না একদিন তোমার কোলে ফিরবেই।
ফিরবেই। মাঝরাতে বাড়ির পিছনের বাগানে কাঁঠাল গাছের তলায় রজত ও মাধুরীকে ওইভাবে কাঁদতে দেখে রজতের মুখে চন্দ্রিমার নাম শুনে অর্জুন মনে মনে বলে ওঠে, এই চন্দ্রিমাকে? রজত আর মাধুরী মাঝরাতে ওই কাঁঠাল গাছের তলায় বেদিটার সামনে বসে কাঁদছে কেন? ওই বেদিটা কার? অর্জুন যখন মনে মনে এই কথাগুলো বলে, ঠিক সেই সময় একটা গলা শোনা যায় ওই বাগানের মধ্যে থেকে। মা, ও মা, তুমি আবার কাঁদছো? কেঁদো না মা। ও মা, তুমি একটু অপেক্ষা করো, দেখবে আমি ঠিক তোমার কোলে ফিরে আসবো। মাঝরাতে অন্ধকার বাগানের ভেতর থেকে একটা মেয়েলি গলার স্বর ভেসে আসতে অর্জুন বাগানের দিকে তাকিয়ে দেখে সকালে রান্নাঘরে দেখা সেই কম বয়সী মেয়েটা কাঁঠাল গাছের তলায় বেদির ওপর বসে আছে আর মাধুরীর মাথায় হাত বোলাচ্ছে। বেদির ওপর সকালে রান্নাঘরে দেখা সেই মেয়েটাকে বসে থাকতে দেখে অর্জুন ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কিছুক্ষণ আগে বেদির উপর তো কেউ বসেছিল না, এরই মধ্যে মেয়েটা এলো কি করে? এই কথা ভাবতে ভাবতে অর্জুন জানলা থেকে সরে এসে বিছানায় এসে আবার শুয়ে পড়ে। মেয়েটিকে নিয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে করতে অর্জুনের দুই চোখ কখন যে গভীর ঘুমে জড়িয়ে এসেছিল সে নিজেও জানে না। হঠাৎ বুকে ও গলায় তীব্র একটা চাপ অনুভব হতেই অর্জুনের ঘুমটা ভেঙে যায়। ও চোখ খুলে তাকিয়ে দেখে তার বুকের ওপর সেই ভয়ঙ্কর বিভৎস রূপধারী মেয়েটা তার লাল লম্বা লালায়িত জিভটা বের করে বসে আছে আর দুটো হাত দিয়ে গলাটাকে জোরে টিপে ধরে হিসে হিসে গলায় বলছে অর্জুনকে, আমি যখন মা বাবার সঙ্গে কথা বলছিলাম, তুই তখন জানলা দিয়ে আমাদের তিনজনের কথাবার্তা শুনছিলিস কেন রে? ভয়ঙ্কর বিভৎস রূপধারী মেয়েটার এই কথা শুনে অর্জুন যন্ত্রণা মাখানো কাতর কণ্ঠে বলে ওঠে, কে তুমি? আর আমি জানলার সামনে দাঁড়িয়ে তোমাদের কথা শুনছিলাম, তুমি জানলে কি করে? আমি চন্দ্রিমা, রজতের মেয়ে। আর আমি কি করে জানলাম সেটা তোকে না জানলেও চলবে। এই কথা বলতে বলতে চন্দ্রিমা আরো জোরে জোরে অর্জুনের গলা টিপতে থাকে। অন্যদিকে অর্জুন চন্দ্রিমার গলা টেপার অত্যাচার সহ্য করতে না পেরে চন্দ্রিমার হাত থেকে বাঁচার জন্য হাত পা ছুঁড়তে থাকে আর রজতকে জোরে চিৎকার করে ডাকার চেষ্টা করে, রজত আমাকে বাঁচা, ও আমাকে মেরে ফেললো। অর্জুন চিৎকার করতে করতে বুকের ওপর থেকে চন্দ্রিমাকে এক ধাক্কা মেরে সরিয়ে দিয়ে এক লাফে বিছানা থেকে নেমে ঘরের দরজা খুলে যেই বাইরে বেরোতে যাবে দেখে দরজার কাছে চন্দ্রিমা একটা ধারালো ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর একটা কান এঁটো করা বিশ্রী হাসি হাসছে। দরজার কাছে চন্দ্রিমাকে ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অর্জুন হাত জড়ো করে বলে ওঠে, আমি তোমার কি এমন ক্ষতি করেছি তুমি আমাকে মারতে চাইছো? এইভাবে আমাকে ছেড়ে দাও বলছি। অর্জুনের কোনো কথায় কান না দিয়ে ভয়ঙ্কর বিভৎস রূপধারী মেয়েটা ছুরি হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে এসে যেই অর্জুনের বুকে ছুরিটা মারতে যাবে অমনি অর্জুন গায়ের সমস্ত শক্তি দিয়ে মেয়েটাকে এক ধাক্কা মেরে সরিয়ে ঘরের বাইরে এসে সিঁড়ি দিয়ে ধুপধাপ করে নামতে থাকে আর রজত রজত করে চিৎকার করে ডাকতে থাকে, রজত, এই রজত, তুই কোথায়? আমায় বাঁচা, ও আমাকে মেরে ফেললো। অর্জুনের গলা শুনে রজত তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে আসে এবং অর্জুনকে সিঁড়ি দিয়ে দৌড়ে আসতে দেখে রজতও অর্জুনের দিকে ছুটে যায় ও অর্জুনকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, কি 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 হয়েছে অর্জুন? তুই তুই সিঁড়ি দিয়ে এইভাবে দৌড়ে নামছিস কেন? রজতের প্রশ্ন শুনে অর্জুন ওপরের নিজের ঘরের দিকে আঙুল দেখিয়ে বলে ওঠে ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায়, ও আমাকে আমাকে মেরে ফেলবে। তুই 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 আমাকে ওর হাত থেকে বাঁচা। কে কে তোকে মেরে ফেলবে? চন্দ্রিমা, চন্দ্রিমা তোর মেয়ে, তোর মেয়ের হাত থেকে আমাকে বাঁচা, না হলে ও আমাকে মেরে ফেলবে। অর্জুনের এই কথা শুনে রজতের মুখটা
আবার ভয়ে সাদা ফ্যাকাশে হয়ে যায় এবং সে অর্জুনকে আমতা আমতা করে বলে, চল চল, তুই আমার সঙ্গে ঘরে চল। তুই এত ঘুমের মধ্যে ভুলভাল স্বপ্ন দেখেছিস। হ্যাঁ, একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে রে, দেখবি সব ঠিক হয়ে যাবে। রজতের কথা শুনে অর্জুন চিৎকার করে বলে ওঠে, আমি ভুলবার স্বপ্ন দেখিনি রে, সত্যি সত্যি চন্দ্রিমা আমাকে মারতে এসেছিল, তুই বিশ্বাস কর রজত। অর্জুন এই কথা বলে রজতকে প্রশ্ন করে ওঠে, আচ্ছা রজত, তুই সত্যি করে বলতো, তোর মেয়ে চন্দ্রিমার আত্মা কি সত্যি সত্যি এই বাড়িতে আছে? অর্জুনের প্রশ্ন শুনে রজত তখনও শুকনো মুখে জবাব দেয়, হ্যাঁ মানে তুই ঠিকই ধরেছিস রে। আমার মেয়ে চন্দ্রিমার অতৃপ্ত আত্মা সত্যি সত্যি এই বাড়িতে আছে। আর মাধুরী গত 1.5 বছর ধরে ওর আত্মাকে না এই বাড়ির মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। হ্যাঁ, কারণ মাধুরী আজও চন্দ্রিমাকে খুব ভালোবাসে। ওর ধারণা চন্দ্রিমার অতৃপ্ত আত্মাকে বন্দি করে রাখলে চন্দ্রিমা ওর কোলে আবার ফিরে আসবে। কি করি বলতো, আমি কি করি? রজতের মুখে এই কথা শুনে অর্জুন প্রশ্ন করে ওঠে, চন্দ্রিমার এমন কি রোগ হয়েছিল যে ও তোদের দুজনকে ছেড়ে এই কম বয়সে অকালে মৃত্যুবরণ করলো? ওর কোনো রোগ হয়নি রে। ওর সঙ্গে একজন বিশ্বাসঘাতকতা করেছিল বলে ও নিজেকে শেষ করে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। চন্দ্রিমার সঙ্গে কে বিশ্বাসঘাতকতা করেছিল রজত? অর্জুনের প্রশ্ন শুনে রজত বলে ওঠে, চন্দ্রিমার সঙ্গে কে বিশ্বাসঘাতকতা করেছিল অতীতে, ওর সঙ্গে কি ঘটনা ঘটেছিল সেই কাহিনী তুই শুনতে চাস? হ্যাঁ, শুনতে চাই। তোর মেয়ের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছিল সেই বিশ্বাসঘাতকের নাম আমি শুনতে চাই। তুই বল সেই কাহিনী। তবে শোন, চন্দ্রিমার সঙ্গে অতীতে যে জঘন্যতম অপরাধ ঘটেছিল সেই ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 2 বছর আগে। আমার মেয়ে চন্দ্রিমা খুব ছোট থেকেই খুব সুন্দর কবিতা আবৃত্তি করত। হ্যাঁ, সেই জন্য মাধুরী ওকে আমাদেরই গ্রামে একটা কবিতা আবৃত্তি স্কুলে ভর্তি করে। তখন ওর বয়স ওই 11 বছর মতন। চন্দ্রিমা কবিতা আবৃত্তি স্কুলে ভর্তি হওয়ার পর মানে বেশ 7 বছর ওই কবিতা স্কুলে কবিতা আবৃত্তি করে ভালোই দিন কাটছিল। ওর যখন 17 বছর বয়স, ওই আবৃত্তি স্কুলে তখন অয়ন বলে একটি ছেলে ভর্তি হয়। এই অয়ন ছেলেটি আমাদের ওই বকুলতলি গ্রামের স্কুলের হেডমাস্টার পরাণ ব্যানার্জির একমাত্র ছেলে। এই অয়নও চন্দ্রিমার মতো ভালো কবিতা আবৃত্তি করত। অয়ন কবিতা আবৃত্তি স্কুলে ভর্তি হওয়ার 1 মাস পর থেকেই চন্দ্রিমার সঙ্গে অয়নের একটা মানে কি বলি বন্ধুত্ব। হ্যাঁ, সেই বন্ধুত্ব প্রথমে গভীর না হলেও যত দিন যায় ততদিন ওদের দুজনের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্কটা আরো গভীর থেকে গভীরতর হতে শুরু করে। এই অয়ন ছিল চন্দ্রিমার থেকে 3 বছরের বড়। ওদের দুজনের এই গভীর বন্ধুত্ব থেকে ওদের এই বন্ধুত্বটা ধীরে ধীরে এক গভীর প্রেমের সম্পর্কে পরিণত হয়। অয়ন ও চন্দ্রিমার প্রেমের কথাটা আমি আর মাধুরী প্রথমে না জানলেও পরে আমরা জানতে পারি, তা ওই চন্দ্রিমার এক বান্ধবীর কাছ থেকে। অয়ন ও চন্দ্রিমার প্রেমের খবরটা আমি জানতে পেরে আমি চন্দ্রিমাকে অয়নের সঙ্গে মেলামেশা করতে বারণ করি। এর জন্য ওকে বকাবকিও করি, কিন্তু চন্দ্রিমা আমার একটা কথাও শোনে না, উল্টে আরো বেশি বেশি করে অয়নের সঙ্গে মেলামেশা করতে থাকে। আমি চন্দ্রিমাকে অয়নের সঙ্গে মেলামেশা করতে বারণ করি। তার কারণ ছিল অয়ন একটা দুশ্চরিত্র লম্পট ছেলে। হ্যাঁ, একদম দুশ্চরিত্র লম্পট একটা ছেলে ছিল। মাত্র 20 বছর বয়স থেকে মদ, জুয়া ও মেয়ে মানুষের নেশা ছিল ওই শয়তান অয়নের। চন্দ্রিমা অয়নের সম্পর্কে এইসব খবর জেনেও ওর সঙ্গে মেলামেশা করত, আর ওকে খুব বিশ্বাস করত। কারণ অয়ন চন্দ্রিমাকে বলেছিল চন্দ্রিমা নাকি 18 বছর বয়স পার হলেই ওকে সিঁদুর পরিয়ে বিয়ে করে ওর ঘরে বউ করে নিয়ে যাবে। অয়নের এই কথা শুনে চন্দ্রিমা এই স্বপ্নের আশা নিয়ে বসেছিল, কিন্তু চন্দ্রিমার এই স্বপ্নের আশায় অয়ন একদিন জল ঢেলে দিল।
একদিন চন্দ্রিমা জানতে পারে অয়ন নাকি কলকাতা শহরের এক বড় ব্যবসায়ী মেয়েকে বিয়ে করেছে। চন্দ্রিমা এই খবরটা জানতে পেরে অয়নের কাছে ছুটে যায়, কিন্তু অয়ন তাকে অস্বীকার করে দূর করে একদম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। চন্দ্রিমা অয়নের এই বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরে রাগে দুঃখে মর্মাহত হয়। সেই দিন রাতেই আমাদের দুজনের চোখের আড়ালে গিয়ে তুই তুই যে ঘরটাতে আছিস ওই ঘরটাতে না গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। রজতের মুখ থেকে এই কথা শুনে অর্জুনের মুখটা তৎক্ষণাৎ ভয়ে সাদা ফ্যাকাশে হয়ে যায়। সে কাঁপা কাঁপা ভয় মিশ্রিত গলায় বলে ওঠে, তারপর কি হলো? চন্দ্রিমাকে এইভাবে চোখের সামনে মারা যেতে দেখে মাধুরী চন্দ্রিমার মৃত্যু শোক সহ্য করতে না পেরে খুবই খুবই অসুস্থ হয়ে পড়ে। মাধুরী যেহেতু খুব অসুস্থ ছিল আর চন্দ্রিমা যেহেতু অপঘাতে মারা গেছে, তাই আমি কোনো রকমে ওর 3 দিনের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ করি। ও যে ঘরে মারা গেছে সেই ঘরে। ও শ্রাদ্ধ শান্তির কাজ মিটে গেলে আমি ওই ঘরটা বন্ধ করে দিই বেশ কয়েক মাসের জন্য। দোতলার ঘরটা কয়েক মাসের জন্য বন্ধ করলেও বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগছিল যে আমি আর থাকতে না পেরে 1 মাস পর দোতলায় 2টো ঘরে একটা পরিবারকে ভাড়া দিই। প্রথম যে পরিবারটা ভাড়া আসে সেই পরিবারের স্বামী স্ত্রী ও তাদের ওই 7 বছরের একটা ছেলে, ছোট পরিবার। দোতলার ঘরে যে ছোট পরিবারটা ভাড়া আসে সেই পরিবারের কর্তার নাম ছিল দীপনীল সামন্ত ও তার স্ত্রীর নাম অনুভা, আর ওদের যে ওই 7 বছরের বাচ্চা ছেলেটা ছিল ওর নাম ছিল বিট্টু। দোতলার ঘরে দীপনীল বাবু ওনার পরিবারকে নিয়ে ভাড়া আসার পর বেশ 1 সপ্তাহ ভালোই দিন কাটছিল ওদের 3 জনের। 1 সপ্তাহ পর একদিন সন্ধেবেলায় আমি আমার অফিস ঘরে বসে অফিসের কাজ করছিলাম, আর মাধুরী সেই সময় বাড়িতে ছিল না। ও ওই অসুস্থ বলে ওর দাদা ওকে নিয়ে গেছিল। অফিস ঘরে বসে যখন আমি অফিসের কাজ করছি ঠিক সেই সময় দোতলা থেকে দীপনীল বাবুর স্ত্রী অনুবার চিৎকারের আওয়াজ শোনা যায়। এগুলো কি? এরকম রক্তাক্ত পায়ের ছাপ কোথা থেকে এলো এখানে? দোতলা থেকে অনুবার চিৎকার শুনে আমি সঙ্গে সঙ্গে অফিসের কাজ ছেড়ে দোতলায় ছুটে যেতেই দেখি অনুভা রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। অনুভাকে ঠকঠক করে কাঁপতে দেখে আমি ওকে জিজ্ঞেস করি, বৌদি কি হয়েছে? আপনি এইভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? আমার প্রশ্ন শুনে অনুভা রান্নাঘরের মেঝের দিকে আঙুল দেখাতেই আমি বিস্ফারিত নয়নে চেয়ে দেখি সারা রান্নাঘরের মেঝেতে রক্তাক্ত পায়ের ছাপ, আর রক্তাক্ত পায়ের ছাপগুলো যে মানুষের তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সারা রান্নাঘর জুড়ে রক্তাক্ত পায়ের ছাপগুলো দেখে আমি অনুভাকে জিজ্ঞাসা করি বেশ ভয় মিশ্রিত কণ্ঠে, বৌদি মানে রান্নাঘরে রক্তাক্ত পায়ের ছাপগুলো এলো কি করে? এগুলো কার পায়ের ছাপ? আমার প্রশ্ন শুনে অনুভা ভয়ে মিশ্রিত কণ্ঠে জবাব দেয়, আমি জানি না দাদা, আমি কিচ্ছু জানি না। এই রক্তাক্ত পায়ের ছাপগুলো এখানে কি করে এলো আমি জানি না। আমি তো কিছুক্ষণ আগে বিট্টুকে পড়িয়েই যে রান্নাঘরে ঢুকেছি রাতে রান্না করতে যাব বলে, দেখি সারা রান্নাঘর জুড়ে মানুষের পায়ের মতো দেখতে এই রক্তাক্ত পায়ের ছাপ। অনুবার এই কথাগুলো শুনে আর সারা রান্নাঘর জুড়ে রক্তাক্ত পায়ের ছাপগুলো দেখে ওই রক্তাক্ত পায়ের ছাপগুলো এলো কি করে তার ব্যাখ্যা আমি তখন খুঁজে পেলাম না। ওই দিন সন্ধ্যেবেলায় অনুবার সঙ্গে ওই রকম অদ্ভুত ঘটনা ঘটার পর ওই দিন মাঝরাতে দীপনীল বাবুর সঙ্গে আরো একটা অদ্ভুত ঘটনা ঘটে। রাত তখন কটা হবে, 2টো কি 2:30। হঠাৎ সেই সময় আমার কানে একটা গোঙানির আওয়াজ ভেসে আসতেই আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমি শুনতে পাই কে যেন আমার ঘরের কাছাকাছি গোঙাতে গোঙাতে খুব কষ্ট করে বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে খুব লাগছে। আমি তোমায় কি এমন ক্ষতি করেছি তুমি আমাকে এইভাবে মারার চেষ্টা করছো? আমার ঘরের কাছ থেকে গোঙাতে গোঙাতে কথাগুলো আমার কানে ভেসে আসতেই আমি বিছানা ছেড়ে উঠে ঘরের দরজা খুলে ডাইনিং রুমে প্রবেশ করতেই দেখি সিঁড়ির মুখে দীপনীল বাবু
হাফ সেন্সলেস অবস্থায় পড়ে আছে, আর আর তার ওই মুখের এক পাশ থেকে সাদা গ্যাঁজলা বেরোচ্ছে। এবং দীপনীল বাবু চোখ বন্ধ করে গোঁয়াতে গোঁয়াতে গলায় হাত দিয়ে যন্ত্রণা মাখানো গলায় বলছে, ছেড়ে দাও, আমার খুব লাগছে। আমি তোমার কি এমন ক্ষতি করেছি যে তুমি আমাকে এইভাবে মারার চেষ্টা করছো? কি করেছি আমি? দীপনীল বাবুকে গলায় হাত দিয়ে ওইভাবে গোঙাতে গোঙাতে কথা বলতে দেখে আমি মানে না খুব খুব ভয় পেয়ে যাই, এবং ভয় পেয়ে গিয়ে চিৎকার করে দীপনীল বাবুর স্ত্রীকে ডাকতে থাকি। আমার চিৎকার শুনে দীপনীল বাবুর স্ত্রী অনুভা নিচে ছুটে আসে, এবং ওই দীপনীল বাবুর ওই অবস্থা দেখে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলে ওঠে ওনাকে, তোমার কি হয়েছে? তুমি সিঁড়ির মুখে সেন্সলেস হয়ে পড়ে গেলে কি করে? অনুভার প্রশ্ন শুনে আমি তখন ওনাকে বলি, বৌদি, দীপনীল বাবু এখন কথা বলার অবস্থায় নেই, আপনি ওনাকে বরং ঘরে ধরে নিয়ে গিয়ে শুইয়ে দিন। আমার কথা শুনে অনুভা তখন আমার সাহায্য নিয়ে দীপনীল বাবুকে ঘরে নিয়ে যায়। পরদিন বিকেলে দীপনীল বাবু সুস্থ হতেই আমি ওনার কাছে যাই, আর ওনাকে জিজ্ঞাসা করি, আচ্ছা দীপনীল বাবু, গতকাল রাতে আপনার সঙ্গে কি এমন ঘটনা ঘটেছিল যে আপনি সিঁড়ির মুখে সেন্সলেস অবস্থায় পড়েছিলেন? আমার এই প্রশ্ন শুনে আমি দেখলাম দীপনীল বাবুর মুখটা সঙ্গে সঙ্গে ভয়ে সাদা ফ্যাকাশে হয়ে গেছে, এবং সে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে, গতকাল রাত তখন কটা হবে? 1:30 কি 2টো? আমার অফিসের কাজের চাপে ঘুম আসছিল না বলে একটু সিগারেট খাবো বলে ঘর থেকে বেরিয়ে যে ছাদে উঠতে যাব, দেখি কি 3 তলার ছাদের সিঁড়ির চাতালের মুখে সাদা নাইটি পরা একটি মেয়ে পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর যে মেয়েটা দাঁড়িয়ে আছে সেই মেয়েটার চোখের মণি বলে কিছু নেই, তার জায়গায় কালো কালো 2টো বড় বড় গর্ত, আর মেয়েটার মাথায় কোঁকড়ানোর লম্বা চুলগুলো হাওয়ায় পিছনে এলোমেলোভাবে উঠছে। আর মেয়েটা আমাকে ছাদে উঠতে দেখে মেয়েটা সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বলে বলে আমাকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলছে, মেয়ে দেখলেই তোদের জিভ থেকে রোলা ঝরে, তাই না? তুই যদি নিজের ভালো চাস এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু তোকে আমি এখানে শেষ করে দেবো। এই কথা বলতে বলতে মেয়েটা ছুটে সিঁড়ি দিয়ে নেমে আমাকে যখন আঘাত করতে আসে, আমি তখন ভয়ে আতঙ্কে সিঁড়ি দিয়ে ছুটে একতলায় যেই নামতে যাব, উনি আমার পাটা হঠাৎ স্লিপ করে গিয়ে আমি তখন হুড়মুড়িয়ে নিচে একতলায় গড়াতে গড়াতে পড়তেই ওই মেয়েটি এক লাফ মেরে আমার বুকের ওপর পড়ে, এবং ও যে একটা হাত পিছনে দেখেছিল সেই হাতটা ও পিছন থেকে বার করতে দেখি ওই হাতে একটা ধারালো ছুরি। সেই ছুরি আমার গলার কাছে ধরতেই আমি তখন ভয়ে অজ্ঞান হয়ে যাই। দীপনীল বাবুর মুখে মেয়েটির চেহারার বর্ণনা শুনে আমার বুকটা ভয়ে ধড়াস করে ওঠে, কারণ দীপনীল বাবুর মুখে যে মেয়েটির চেহারার বর্ণনা শুনলাম, সেই চেহারার বর্ণনার হুবহু আমার মেয়ে চন্দ্রিমার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে কি চন্দ্রিমার অতৃপ্ত আত্মা এই বাড়িতেই আছে? দীপনীল বাবুর সঙ্গে সেই দিন রাতে ওই রকম ভয়ঙ্কর ঘটনা ঘটার পর আবার বেশ 2 দিন সব ঠিকঠাক ছিল, ওদের দুজনের সঙ্গে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। হ্যাঁ, ঘটেনি, কিন্তু 4র্থ দিনের মাথায় দীপনীল বাবুর ছোট 7 বছরের ছেলে বিট্টুর সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। তুই তো দেখেছিস অর্জুন, আমার বাড়ির পেছনে কত বড় একটা ফুলের বাগান রয়েছে, আর বাগানটা আমি নিজের হাতে তৈরি করেছি। সকাল তখন ওই কটা হবে, 7টা কি 7:30। আমি ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতো বাগানের গাছগুলোতে সেদিন জল দিতে চাই। বাগানে ঘুরে ঘুরে যখন গাছে জল দিচ্ছি, হঠাৎ আমার দৃষ্টি চলে যায় একটা ওই জবা ফুলের গাছের দিকে। জবা গাছের দিকে আমার দৃষ্টি যেতেই দেখি বলতো, ওই জবা ফুলের গাছের তলায় বিট্টু মুখ থুবড়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বিট্টুকে জবা ফুলের গাছের তলায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে আমি সঙ্গে সঙ্গে ওর কাছে ছুটে যাই, আর চিৎকার করে দীপনীল বাবু ও অনুবা এদের দুজনকে ডাকতে থাকি।
আমার ডাক শুনে তৎক্ষণাৎ ওরা দুজনে ছুটে আসে ও বিট্টুকে অজ্ঞান অবস্থায় জবা ফুলের গাছের নিচে পড়ে থাকতে দেখে অনুভা কাঁদতে কাঁদতে বিট্টুকে কোলে তুলে নিয়ে ঘরে চলে যায়। দুদিন পর বিট্টু সুস্থ হতেই আমি ওর সঙ্গে দেখা করতে যাই এবং ওকে জিজ্ঞাসা করি ওর মাথায় হাত বুলিয়ে যে, বাবা বিট্টু, তুমি সেদিন সকালে বাগানে কি করতে গিয়েছিলে আর তুমি অজ্ঞানী বা হয়ে গেলে কি করে? আমার এই প্রশ্ন শুনে বিট্টু তখন ভয়ে মিশ্রিত কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করে, কাকু, আমি সেই দিন যখন মা বাবার পাশে শুয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার কানে না একটা মিষ্টি মেয়ের কণ্ঠে ডাক ভেসে আসে। আমার কানে সেই মিষ্টি ডাকটা ভেসে আসতেই আমি চোখ মেলে তাকাতেই দেখি অন্ধকার ঘরের মধ্যে বিছানার পাশে একটা দিদি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর দিদিটার হাতে একটা পুতুল। অন্ধকার ঘরের জন্য আমি দিদিটার মুখ পর্যন্ত দেখতে পাইনি। দিদিটা বিছানার পাশে দাঁড়িয়ে আমাকে হাত নেড়ে নেড়ে ডাকছে আর বলছে, এই ভাই দেখ, তোর জন্য কি সুন্দর পুতুল এনেছি, চল আমরা বাগানে গিয়ে খেলা করি। আমি দিদিটার কথা শোনা মাত্র কেমন যেন হয়ে গেলাম। দিয়ে আমি বিছানা ছেড়ে উঠে দিদিটার পেছন বাড়ির পেছনে বাগানে যাই। বাড়ির পেছনের বাগানে যেতেই দিদিটা বলে, এই কথা বলে বিট্টু চুপ করে যেতেই আমি যেন বেশ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করি, দিদিটা কি বলে তোমায় বিট্টু? দিদিটা বলে, বিট্টু, তুমি এখানে দাঁড়িয়ে চোখটা বন্ধ করে 1 থেকে 10 অবধি গোনো। আমি খোঁজ বললে তবে কিন্তু আমাকে খুঁজবে। দিদিটার এই কথা শুনে আমি চোখ বন্ধ করে 1 থেকে 10 অবধি গুনতেই দিদিটা বলে খোঁজ। তখন আমি সারা বাগান জুড়ে দিদিটাকে খুঁজতে শুরু করি। সারা বাগান জুড়ে দিদিটাকে খুঁজতে বাগানের শেষ মাথায় ওই তোমাদের যে জবা ফুলের গাছটা আছে, সেই গাছের সামনে যেতেই দেখি ওই দিদিটা দাঁড়িয়ে আছে, কিন্তু দিদিটার চোখের মনি নেই। তার জায়গায় দুটো কালো কালো বড় গর্ত। আর দিদিটা হাতে একটা বড় ধারালো একটা ছুরি। সেই ধারালো ছুরিটা হাতে নিয়ে এগিয়ে আসতে দিদিটা বলে, আয় আমার কাছে আয়, তোর পেটে ছুরিটা ঢোকাই, দেখ কত মজা হবে। দিদিটাকে ছুরি হাতে নিয়ে ওইভাবে এগিয়ে আসতে দেখে আর ওই রকম ভয়ঙ্কর রূপ দেখে আমি তখন অজ্ঞান হয়ে পড়ে যাই কাকু, ওই জবা ফুলের গাছটার নিচে। বিট্টুর মুখে আবার মেয়েটির চেহারার বর্ণনা শুনে আমি আবার খুব ভয় পেয়ে যাই আর মনে মনে বলি, তাহলে কি চন্দ্রিমার অতৃপ্ত আত্মা সত্যি কি এই বাড়িতে আছে? বিট্টুর সঙ্গে ওই রকম ভয়ঙ্কর ঘটনা ঘটার পর মাত্র 2 দিনের মধ্যে দীপনীল বাবু ও অনুবা তাদের একমাত্র ছেলে বিট্টুকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যায়। দীপনীল বাবুর পরিবার চলে যাওয়ার পর আবার 1 সপ্তাহের মধ্যে আমি আবার ওপরের ওই 2 তলার ঘরটা ভাড়া বসাই দ্বিতীয়বারের জন্য। দ্বিতীয় যে পরিবারটা ভাড়া আসে সেই পরিবারে সদস্য সংখ্যা বলতে মাত্র 2 জন, মা আর ছেলে। যে ছেলেটা মাকে নিয়ে থাকতে এসেছিল ওর নাম কৌশিক আর ওর মায়ের নাম ছিল দীপশিখা। দীপশিখা দেবী ও কৌশিক এই বাড়িতে ভাড়া আসার পর বেশ 3-4 দিন ওদের এই বাড়িতে ভালোই দিন কেটেছে। 3-4 দিন কেটে যাওয়ার পর একদিন দুপুরবেলায় আমি আর মাধুরী ডাইনিং টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছি, যখন ঠিক সেই সময় দোতলার বাথরুম থেকে দীপশিখা দেবীর একটা বিকট চিৎকারের আওয়াজ শুনতে পাই। বাঁচাও, ও আমাকে মেরে ফেললো। দোতলার বাথরুম থেকে দীপশিখা দেবীর চিৎকার শুনে আমি আর মাধুরী সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া ছেড়ে দোতলার বাথরুমের দিকে ছুটে যাই। তারপর বাথরুমের দরজা ভেঙে ঢুকতেই দেখি দীপশিখা দেবী বাথরুমের মেঝেতে হাত পা ছড়িয়ে পড়ে আছে।
আর গলায় হাত দিয়ে চোখ বন্ধ করে চিৎকার করছে আর বলছে, বাঁচাও, ও আমাকে মেরে ফেললো। দীপশিখা দেবীর এই অবস্থা দেখে আমি আর মাধুরী সঙ্গে সঙ্গে ওনার কাছে ছুটে যাই। মাধুরী ওনার গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করে, মাসিমা, ও মাসিমা, আপনার কি হলো? আপনি বাথরুমে পড়ে গেলেন কিভাবে? মাধুরীর গলা শুনে দীপশিখা দেবী চোখ খুলে ধরফর করে উঠে বসে ও মাধুরীকে জড়িয়ে ধরে ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায় বলে, বৌমা, বৌমা, তুমি এসেছো? তুমি আমাকে ওই ওই ডাইনিটার হাত থেকে বাঁচাও, ও আমাকে মেরে ফেললো। দীপশিখা দেবীর এই কথা শুনে মাধুরী প্রশ্ন করে ওঠে, কি বলছেন মাসিমা? আপনাকে কে মেরে ফেলবে? ওই কোকড়া চুলের মেয়েটা আমাকে মেরে ফেলবে বৌমা। দীপশিখা দেবীর মুখ থেকে কোকড়া চুলের মেয়েটার কথা শুনে মাধুরী বিস্ময় ভরা কণ্ঠে প্রশ্ন করে ওঠে, কোকড়া চুলের মেয়ে? কেমন দেখতে সেই মেয়েটাকে? হ্যাঁ, বলুন না মাসিমা। আর মেয়েটার বয়স আন্দাজ? ওই তো, মেয়েটার বয়স 17 কি 18 বছর। গায়ের রং দুধে আলতা মতো ফর্সা, মাথার চুল ওকড়ানো, আর মুখটা পান পাতার মতো গোল। দীপশিখা দেবীর মুখে মেয়েটির চেহারার বর্ণনা শুনে মাধুরী কাঁদো কাঁদো গলায় বলে ওঠে, কি বললেন? চন্দ্রিমা? চন্দ্রিমা কি তাহলে ফিরে এসেছে? চন্দ্রিমা, আমার মা। এই কথা বলতে বলতে মাধুরী কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। আমি তখন দীপশিখা দেবীকে প্রশ্ন করি, আচ্ছা আচ্ছা দীপশিখা দেবী, একটু আগে বাথরুমে আপনার সঙ্গে কি এমন ঘটনা ঘটেছিল যে আপনি ওইভাবে চিৎকার করছিলেন? বাথরুমে আমার আর কৌশিকের কিছু জামা কাপড় ভেজানো ছিল। সেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে যেই বাথরুম থেকে বেরোতে যাব, দেখি কোমরের উপর 17-18 বছরের সাদা নাইটি পরা একটি মেয়ে বসে আছে। আর সেই মেয়েটার হাতে একটা ধারালো ছুরি। মেয়েটা ছুরিটা আমার দিকে বাগিয়ে ধরে একটা কানে টোকরা বিশ্রী একটা হাসি হাসতে হাসতে কোমরের উপর থেকে উঠে আমার দিকে এগিয়ে আসতে আসতে ফ্যাস ফ্যাসে কর্কশ কণ্ঠে বলে, এই বুড়ি, এদিকে আয়, আমার কাছে আয়, তোর পেটে আমি এই ধারালো ছুরিটা ঢোকাই। মেয়েটাকে ওইভাবে ছুরি বাগিয়ে নিয়ে এগিয়ে আসতে দেখে আমি ভয়ে যেই বাথরুম থেকে বেরিয়ে আসতে যাব, অমনি মেয়েটা আমার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মেয়েটা আমার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়তেই আমি বাথরুমে উল্টে পড়ে যাই। তারপর মেয়েটা আমার বুকের উপর বসে ওর হাতে ধরা ধারালো ছুরিটা আমার গলার কাছে বাগিয়ে ধরতেই আমি তখন চিৎকার করে উঠি। আর আমার চিৎকার শুনেই তোমরা কিছুক্ষণ পর ছুটে এলে। দীপশিখা দেবীর মুখ থেকে এই কথা শুনে আমি আর কিছু বলিনি। দীপশিখা দেবীর সঙ্গে এই ঘটনা ঘটার 2 দিন পর, তৃতীয় দিন সন্ধেবেলায় দীপশিখা দেবীর ছেলে কৌশিকের সঙ্গে আরো একটা অদ্ভুত ঘটনা ঘটে। আর ঘটনাটা ছিল খুব ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর ঘটনার জন্য ওর মৃত্যু হতে পারত। কৌশিকের সঙ্গে সেদিন যা ঘটনা ঘটেছিল, মানে কি বলবো। সেদিন সন্ধেবেলায় আমার আর মাধুরীর একটা বিয়ে বাড়ি ছিল বলে আমরা দুজন বিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। হঠাৎ সেই সময় দোতলা থেকে কৌশিকের চিৎকার শোনা যায়। কৌশিক চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও। দোতলা থেকে কৌশিকের চিৎকার শুনে আমি আর মাধুরী সঙ্গে সঙ্গে ছুটে যাই। কৌশিকের ঘরে ঢুকে দেখি কৌশিক ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে পড়ে আছে, আর ওর গলার এক পাশ থেকে গল গল করে লাল কালচে রক্ত বেরোচ্ছে। আর ও গলায় হাত দিয়ে যন্ত্রণা মাখানো গলায় খুব কষ্ট করে চিৎকার করে বলছে,
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও। ঘরের মেঝেতে কৌশিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমি আর মাধুরী বেশি দেরি না করে কৌশিককে নিয়ে হাসপাতালে ভর্তি করতে ছুটি। কারণ সেই দিন দীপশিখা দেবী বাড়ি ছিল না, উনি ওনার বোনের বাড়ি বেড়াতে গেছিলেন। সেই দিন রাতে কৌশিককে হাসপাতালে ভর্তি করার পর ওর সুস্থ হয়ে বাড়ি ফিরতে প্রায় 1.5 সপ্তাহ লেগে যায়। 1.5 সপ্তাহ পর কৌশিক সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আমি ওর সঙ্গে দেখা করতে যাই। ওকে জিজ্ঞাসা করি সেই দিন সন্ধেবেলার ঘটনা। আমার মুখে এই প্রশ্ন শুনে কৌশিক তখন সেই দিনকার সন্ধেবেলার ঘটনা যা বলে তা হলো, ও সেই দিন অফিস থেকে বাড়ি ফিরে দোতলা সিঁড়ি দিয়ে ওপরে উঠে নিজের ঘরে ঢুকে আলোটা জ্বালিয়ে অফিসের ব্যাগটা টেবিলের ওপর যেই রাখতে যাবে, হঠাৎ কৌশিকের দৃষ্টি ঘরের সিলিং এর দিকে যেতেই দেখে ঘরের সারা সিলিং জুড়ে টিকটিকির মতো সাদা নাইটি পরা একটা 17-18 বছরের মেয়ে হাতে একটা ধারালো ছুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য থেকে কৌশিকের 2 চোখ ভয়ে বিস্ফারিত হয়ে যায়। ও সেই মেয়েটার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আপনি কে? আপনি কে? কৌশিক এই কথা বলতেই মেয়েটা কৌশিকের দিকে তাকায়, তারপর কান এঁটো করা একটা বিশ্রী হাসি হেসে একদম সিলিং থেকে উড়ে এসে কৌশিকের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে মেয়েটা। হ্যাঁ, আর তার হাতে ধরা ধারালো ছুরিটা নিয়ে কৌশিকের গলায় এলো পাথারি ভাবে মারতে থাকে। কৌশিক তখন মেয়েটার এলো পাথারি ছুরির আঘাত সহ্য করতে না পেরে মেয়েটার হাত থেকে বাঁচার জন্য চিৎকার করে ওঠে। কৌশিকের মুখ থেকে ওর সঙ্গে সেই দিন সন্ধ্যাবেলায় কি কি ঘটেছে জানতে পেরে আমি তখন পুরোপুরি নিশ্চিত হয়ে গেলাম চন্দ্রিমার অতৃপ্ত আত্মা এখনো পর্যন্ত মুক্তি পায়নি, ওই বাড়িতেই আমাদের সঙ্গেই আছে। কৌশিক ও তার মা দীপশিখা দেবী, এদের দুজনের সঙ্গে এইরকম ভয়ঙ্কর ঘটনা ঘটার পর ওরাও ওই দীপনীল বাবুর মতো 2 দিন পরই এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। দীপশিখা ও কৌশিক চলে যাওয়ার পর আমাদের দুজনের সঙ্গে একটা নতুন উপদ্রব শুরু হলো। আর যে উপদ্রবটা শুরু হলো সেটা প্রত্যেক দিনই ঘটতো, আর প্রত্যেক দিন রাতের বেলা করেই ঘটতো। প্রত্যেক দিন রাতে কি উপদ্রব ঘটতো তোদের সঙ্গে? অর্জুনের প্রশ্ন শুনে রজত আবার বলতে শুরু করে, কৌশিক ও দীপশিখা দেবী যেদিন এই বাড়ি ছেড়ে চলে যায় সেদিন রাতে একটা ঘটনা ঘটে। রাত তখন কটা হবে, 2 কি 2:30। হঠাৎ একটা কান্নার আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। কান্নার আওয়াজে আমার ঘুমটা ভেঙে যেতেই দেখি মাধুরী বিছানার উপর উঠে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মাঝরাতে মাধুরীকে ওইভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে আমি উঠে ওকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করি, কি হয়েছে মাধুরী, তুমি এইভাবে কেন কাঁদছো? আমার কথা শুনে মাধুরী তখন কাঁদতে কাঁদতে দরজার দিকে আঙুল দেখিয়ে বলে, জানো, একটু আগে চন্দ্রিমা এসেছিল, আমাকে বাবা বলে ডেকে খুব কাঁদছিল। মাধুরীর এই কথা শুনে আমি সঙ্গে সঙ্গে দরজার দিকে তাকাতেই আমার মনে হয় ডাইনিং রুম থেকে কে যেন দৌড়ে দোতলার ঘরে চলে গেল। আমার এইরকম মনে হতেই আমি সঙ্গে সঙ্গে দরজার কাছে গিয়ে দাঁড়াই ও ডাইনিং রুমের চারিদিকে তাকাই ঠিকই, কিন্তু কাউকেই সেই রকম দেখতে পাই না। কিন্তু আমার সমানে মনে হলো সারা দোতলা জুড়ে কে যেন দৌড়ে বেড়াচ্ছে। আমার এইরকম অনুভব হতেই আমি আর 1 মিনিটও দরজার কাছে না দাঁড়িয়ে থাকতে পেরে ঘরের দরজা বন্ধ করে মাধুরীর কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলি, শোনো মাধুরী, মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে? হ্যাঁ, তুমি একটু আগে যা দেখেছো ভুল দেখেছো। আমার কথা শুনে মাধুরী কাঁদতে কাঁদতে বলে, না গো, আমি একটুও ভুল দেখিনি, যা দেখেছি ঠিক দেখেছি। সত্যি সত্যি চন্দ্রিমা এসেছিল আর আমাকে মা মা বলে ডাকছিল। মাধুরীর সঙ্গে সেই দিন রাতে ওই রকম অদ্ভুত ঘটনা ঘটার পরদিন রাতে খেয়ে উঠে যখন আমি ওই বেসিনে দাঁড়িয়ে হাত ধুচ্ছি, ঠিক সেই সময় আমার সঙ্গে একটা ঘটনা ঘটে। আমি রাতের খাওয়া শেষ করে বারান্দার বেসিনে দাঁড়িয়ে যখন হাত মুখ ধুচ্ছি, হঠাৎ সেই সময় আমার কানে একটা খসখস আওয়াজ ভেসে আসে। খসখস আওয়াজটা
আমার কানে ভেসে আসতেই আমি বারান্দার এই দিক ওই দিক তাকাতেই আমার নজর যায় আমার বাড়ির ওই সামনের উঠোনের দিকে। উঠোনের দিকে দৃষ্টি যেতেই আমি দেখি চন্দ্রিমা উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর তার দুই চোখ বেয়ে জলের ধারা বৃষ্টির মতো বইয়ে পড়ছে, আর কাঁদতে কাঁদতে আমাকে বলছে, বাবা, ও বাবা, তুমি কেমন আছো? অনেক দিন হয়ে গেল আমি তোমাকে দেখিনি, তাই তোমাকে আজ দেখতে এসেছি। উঠোনের মাঝখানে চন্দ্রিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আর ওর ওই কথাগুলো শুনে আমি তখন নিজেকে সামলাতে না পেরে নিজের মনের সব ভয়কে দূরে ঠেলে আমিও না কাঁদতে কাঁদতে বলে উঠি, তোকে ছাড়া কি করে ভালো থাকবো মা? তুই আমাদের কাছে নেই, আর আমরাও তো ভালো নেই। বারান্দা থেকে আমার কান্না মাখানো গলা শুনে মাধুরী সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে ছুটে আসে, আর চন্দ্রিমাকে উঠোনে দাঁড়িয়ে থাকতে দেখে ও আমার মতো হাউ হাউ করে কেঁদে ওঠে, আর দু হাত চন্দ্রিমার দিকে বাড়িয়ে বলে, মা রে, তুই এসেছিস মা, তুই এসেছিস। হায় মায়, একবারই অবাকি মায়ের কোলে ফিরে আয় রে মা। এই কথা বলে মাধুরী হাউ হাউ করে কাঁদতে থাকে। আমার সঙ্গে এই ঘটনা ঘটার পর থেকে আমরা ওই দিনে দুপুরে বাড়ির যত্রতত্র জায়গায় চন্দ্রিমাকে দেখতে পেতাম। বাড়িতে যখন প্রতিনিয়ত এইরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে তখন আমি ঠিক করি ওই তান্ত্রিক বা পুরোহিত ডেকে এনে এর একটা কিছু বিহিত করতে হবে, যাতে চন্দ্রিমার অতৃপ্ত আত্মা চিরদিনের মতো মুক্তি পায়। কারণ যদি এইরকম চলতে থাকে তাহলে আমাদের বড় কোনো ক্ষতি আমাদের নিজের অজান্তেইও করে দিতে পারে। এই কথাটা মাধুরীকে বলতেই মাধুরী আমার কথায় রাজি হয়। তান্ত্রিক ডাকতে মানা করে। ও বলে তান্ত্রিক ডেকে এনে যদি চন্দ্রিমাকে মুক্তি দেওয়া হয় চিরদিনের মতো, তাহলে ও আর বাঁচবে না, মরে যাবে। মাধুরীর এই কথা শুনে আমি ওকে চন্দ্রিমার অতৃপ্ত আত্মা যাতে ভালোভাবে মুক্তি পায় এই বিষয় বারবার বোঝানোর চেষ্টা করি ঠিকই, কিন্তু ও আমার কথা বোঝে না। উল্টে ও একটা কাণ্ড করে বসে। কি কাণ্ড করে বসে বৌদি? মাধুরী কোথা থেকে এক তান্ত্রিক ডেকে আনে, আর ওই তান্ত্রিকের তন্ত্র সাধনার সাহায্যে চন্দ্রিমার অতৃপ্ত আত্মাকে এই বাড়িতে বন্দি করে। তুই আমার বাড়ির পেছনে কাঁঠাল গাছের তলায় যে ওই বেদিটাকে দেখেছিস, ওইখানে চন্দ্রিমার অতৃপ্ত আত্মাকে ওই তান্ত্রিক বন্দি করে রেখেছে আজও। মাধুরী দুবেলা করে রোজ ওই বেদিটার সামনে চন্দ্রিমার নাম করে খাবার দেয় আর কাঁদে। মাধুরীর কান্না শুনে চন্দ্রিমার অতৃপ্ত আত্মা ওই বেদির ভেতর থেকে বেরিয়ে এসে মাধুরীর সঙ্গে দেখা করে। আজও চন্দ্রিমার অতৃপ্ত আত্মা এই বাড়িতে বিরাজমান, আর আমি আর মাধুরী আজ ওর সঙ্গে আছি ঠিকই, কিন্তু আমাদের ও আজ পর্যন্ত কোনো ক্ষতি করেনি রে, কোনো ক্ষতি করেনি। রজতের মুখ থেকে সব ঘটনা শুনে অর্জুন আর একটা দিনও রজতের বাড়িতে ভয়ে রাত কাটায় না। পরদিন ভোর হতে ট্রেন ধরে সে নিজের বাড়ি ফিরে আসে এবং মনে মনে প্রতিজ্ঞা করে সে ভুলেও আর কোনোদিনও রজতের বাড়ি পা রাখবে না।